তোর আশিকি লিখেছেন সুরায়া রাফা, পর্ব সংখ্যা 4। এতক্ষণ ধরে গ্যালারিতে বসেছিল প্রিশিলা। চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছিল সবটা, যদিও ওর বিশেষ নজর নিকোর দিকে নিবদ্ধ। কিন্তু হঠাৎ করে ওই রিমলেস গ্লাস পরিহিত তীক্ষ্ণ সুদর্শন মুখটা কেড়ে নিল তার সব আকর্ষণ। ইয়াসের এই অন্যরকম পরিপাটি সাজসজ্জা দেখে বুকের ভিতর একটা অদ্ভুত মোচড় দিয়ে উঠল নীলাম্বরীর। তার চিন্তিত জরাজীর্ণ চেহারাটা জল করছে চোখের সামনে। হেডসেট আর গ্লাস পরিহিত সুদর্শন মুখটাকে পরখ করতে করতেই মন গহীনে বসবাসরত সততার খাভরি পিসিলা অপরাধী গলায় প্রশ্ন করে বসল। আচানক, কাজটা কি ঠিক করেছিস তুই? বিপরীতে শুষ্ক ঢোক গিলল প্রিসিলা। বলল, ইয়াস আমার সঙ্গে অনেক খারাপ করেছে, এতটুকু প্রতিশোধ তো নিতেই পারি আমি। তাৎক্ষণিক ভারী শব্দের প্রত্যুত্তর ফিরে এলো উচাটন হৃদয়। এটা ওর কেরিয়ার ছিল ইডিয়েট, ওর সারা জীবনের স্বপ্ন। ক্যামেরার ফ্ল্যাশ সামনে স্ক্রিনের ওপর পড়তেই এক চোখ চুপ হয়ে গেল সব। পিসিলাও বেরিয়ে এলো ভাবনা থেকে। অচিরেই বাজতে শুরু করলো গেমের থিম মিউজিকের হালকা আওয়াজ। খেলোয়াড়দের চোখে লক্ষ্যস্থির। তারা খুব সময় নিয়ে নিচ্ছে, এক একজন নিজস্ব পন্থায় স্ট্র্যাটেজি চর্চা করছে। কেউ আবার সঙ্গীর সঙ্গে ইম্প্রোভাইজড সংকেত দিতে হাতের ইশারা করছে। তারপরে স্ক্রিনের কোণে টাইমার ভেসে উঠল। ধীরে ধীরে 10, 9, 8 করে শুরু হতে চলেছে মাইন্ডক্ষণ। নিচে কমেন্টে লাইভ বলে উঠল, প্রিয় দর্শক, 2 দলই প্রস্তুত, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। দেখুন কে প্রথম আক্রমণ করবে। 3, 2, 1। সঙ্গে সঙ্গে লাইটিং, ফ্ল্যাশ, সাউন্ড এফেক্ট আর দর্শকরা চিৎকার করে ওঠে। খেলোয়াড়রা সব ঝাঁপিয়ে পড়ল তাদের প্রথম মুভে। শুরু হয়ে যায় ম্যাচ। প্রত্যেকের আঙুল যেন ঝড়ের মতো চলছে। গোটা অডিটোরিয়াম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে কিবোর্ডের টুক টুক আওয়াজ। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল। প্রোগ্রামার ইয়াস তার নিজস্ব রাপোর্ট নিয়েই এগিয়ে যাচ্ছিল। স্কোর বোর্ডের সবার ওপরে জ্বলজ্বল করছে তার নাম। প্রতিপক্ষের টেরিটরিতে প্রবেশ করে একের পর ধরাশায়ী করে তুলছে শত্রুকে। ঠিক এমন সময় হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিল তার কিবোর্ড মাউস দুটোরই। উল্টো দিক থেকে বারবার স্ট্রাইক আসছিল, অথচ ইয়াস কিছুই করতে পারছে না। কিবোর্ডে হাত চালাতে চালাতে আঙুলগুলো সব ভেঙে যেতে চাইছে, অথচ তার ক্যারেক্টার নড়ছেই না। তখনই হেডসেটে সংকেত এলো নিকোর। হোয়াট হ্যাপেন ব্রো? আই ডোন্ট নো। ইয়াসের কণ্ঠটা শীতল শোনালো। চোখের জ্বালাময়ী উদ্দীপনা ইতিমধ্যে নিভে গিয়েছে তার। স্কোর বোর্ড ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। ক্রমশ নিচে নেমে আসে ইয়াসের নাম। ক্যাপ্টেনের হঠাৎ থমকে যাওয়া দেখে টিম মেম্বাররা সব বিহ্বল হয়ে পড়ল। এই মুহূর্তে প্রশ্ন করার সুযোগ নেই, তাই নিজেদের মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। ইয়াসের স্কোর তলা নিতে যেতেই আশাহত হয়ে পড়ল গ্যালারি ভর্তি উৎসুক জনতা। ইয়াস আসলে করছেটা কি? তাদের সকলের আশা ভরসা। ইন্টারন্যাশনাল টিমে খেলার প্রতীক্ষা এভাবে কেন ধ্বংস করে দিচ্ছে? কেউ 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 তো না বুঝেই রেগে যাচ্ছে। স্বয়ং কোচও বিস্ফোরিত নয়নে পরখ করছে ইয়াসের প্রতিটি মুভমেন্ট। মনের মাঝে একটাই শঙ্কা, শুধু তীরে এসে তরি ডুবল বোধ হয়। আমি আর নিতে পারছি না প্রিসি, ইয়াস হেরে যাচ্ছে। গ্যালারির অর্ধেক মানুষই ইয়াসের খেলা উপভোগ করতে এসেছিল। ওদের কাছে ইয়াস একটা ইমোশন, সেখানে ইয়াস কিনা এভাবে পিছিয়ে যাচ্ছে। আমি জানি না ইয়াসের ভিতরে কি চলছে এই মুহূর্তে, তবে আমার মনে হয় ও খুব বড় একটা শক পেয়েছে। নোভার কথাগুলো কর্ণকুহরে যেতেই দৃষ্টি তুলে ইয়াসের মুখের দিকে তাকালো প্রিশিলা। স্টেজের ক্ষীণ আলোয় অনেকটা দূর থেকেও তার সুদর্শন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর মুখের দিকে তাকালেই কষ্ট হচ্ছে আমার, বুকটা ফেটে যাচ্ছে। তুমি নিশ্চয়ই খুব মজা পাচ্ছ এবার। পাশ থেকে আহত স্বরে প্রশ্নটা করল নোভা। পিশিলা তখনও নির্বাক। সুশ্রী মোমের পুতুলের মতো মুখখানি কাগজের মতো সাদা হয়ে আছে। দৃষ্টিতে ভর করেছে অবর্ণীয়
অপরাধবোধ। ছেলে মানুষের তোড়ে কী থেকে কী করে ফেলেছে ও নিজেও জানে না। এখন কি আদৌ কোনো উপায় আছে এই ভুল শুধরানোর? খেলা তো ইতিমধ্যে শেষের দিকে। শুষ্ক একটা ঢোক গিলে পিসিলা মুখ খুলবে তার আগেই ভাইব্রেট আওয়াজে বেজে উঠল ফোনটা। ব্যাগ হাতড়ে সেটাকে বের করতেই দেখল স্ক্রিনে বড় বড় অক্ষরে পাপার নামটা ভেসে আসছে। হঠাৎ পাপার ফোন কেন ভাবতে গিয়ে পিসিলার মনে পড়ল আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল তার। সহসা ম্যাচ শেষ হওয়ার জন্য আর অপেক্ষা করল না সে। শুকনো মুখে নোভাকে বিদায় জানিয়ে চুপচাপ বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। ম্যাচ শেষ হতে হতে সন্ধ্যা বেরিয়ে গেছে। এখন বাজে রাত 8টা। আপাতত প্র্যাকটিস রুমের খোলা বারান্দায় রেলিংয়ের সংস্পর্শে দাঁড়িয়ে নিঃশব্দে সিগারেট ফুঁকছে ইয়াশ। জ্যোৎস্নাবিহীন গম্ভীর আকাশ, চার গায়ে পাল তোলা নৌকার মতো ভেসে বেড়াচ্ছে অজস্র কালো মেঘ। কখনো আবার গুড়গুড় করে অস্তিত্বের জানান দিচ্ছে দিগন্তে। একটু বাদেই গায়ে এসে আদর বুলিয়ে যাচ্ছে এক চোট হিমেল দমকা হাওয়া। শেষ রাতে বৃষ্টি হবে বোধহয়, আপাতত তারই পূর্বাভাস দিয়ে যাচ্ছে প্রকৃতি। আনমোনা দৃষ্টিতে নিকষ নিঃছিদ্র অন্ধকারটাকে গ্রাস করছিল ইয়াশ। তখনই কাঁধের ওপর একটা হাতের অস্তিত্ব টের পেল সে। পাশ ঘুরে তাকানোর ইচ্ছে হলো না, উল্টে আগন্তুক নিজেই জানান দিল তার অস্তিত্বের। ভিতরে চল, কোচ জর্জিও ডাকছেন তোকে। কণ্ঠস্বর ধরে আছে নিকোর। তবুও কথাটুকু শেষ করে একই স্বরে ইয়াশকে ধাতস্থ করল সে। তুই এখনও 25 ব্রো, ইউ স্টিল হ্যাভ আ লট অফ টাইম। হার জিত নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই ব্রো। আমি শুধু ওই কালপ্রিটকে খুঁজে বের করতে চাই, যে আমার সাথে সাথে তোদেরকেও হারতে বাধ্য করেছে। আইটি ম্যানেজমেন্টের লোকেরাও বলেছে ব্যাপারটা তদন্ত করে দেখবে। তোর কি মনে হয় আমি তদন্তের অপেক্ষাতে বসে আছি এখনও? ইয়াশের কথায় বিচলিত হয়ে পড়ল নিকো। সে জানে ইয়াশের কর্মকাণ্ড সম্পর্কে, ওই জন্যই বোধহয় দুশ্চিন্তাগ্রস্ত দেখালো তাকে। আবারও কাঁধে হাত রেখে সময় নিয়ে বলল, এই মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছিস তুই। রাগের মাথায় ভুলেও এমন কিছু করিস না যার জন্য পরে পস্তাতে হয়। ইয়াস কখনো পস্তায় না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দম্ভ ভরা গলায় কথাগুলো বলে নিঃশব্দে প্রস্থান করল ইয়াশ। নিকোর চোখে তখনও সংশয়। ছেলে তার যাওয়ার পানে চেয়ে নিস্তব্ধ শ্বাস সারল সে। মনে মনে আওড়ালো, ছেলেটা একটু বেশি ডেঞ্জারাস, লাইক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বস। কোন দুঃখে যে মানুষ ওর সঙ্গে লাগতে আসে কে জানে। ইয়াশ রুমে প্রবেশ করা মাত্রই চেয়ার ছেড়ে উঠে এলো কোচ জর্জিও। হাতে তার পুরো কাগজের ফাইল। মুখোমুখি দাঁড়িয়ে সেটাকে এগিয়ে দিল ইয়াশের নিকট। তৎপর থমথমে গলায় জানালো, আম এক্সট্রিমলি সরি চ্যাম্প। তুমি বাকিদের সঙ্গে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যোগ দিতে পারছো না। জানতাম। ছোট্ট একটা প্রত্যুত্তর করে জিভের ডগায় গাল ঠেলল ইয়াশ। যেন এই ব্যাপারটা নিয়ে মোটেও হতাশ নয় সে। তেমন করেই কোচের দিকে হাত বাড়িয়ে বলল, কংগ্র্যাচুলেশন অন ইউর নিউ জার্নি কোচ। আমি ব্যতীত যারা যাচ্ছে তাদেরকেও শুভকামনা। কিন্তু তুমি আমার টিমে নেই, এটা আমার জন্য খুবই হতাশাজনক চ্যাম্প। আই নো। আবারও সংক্ষিপ্ত প্রত্যুত্তর। ছেলেটার মাঝে কোনো ইমোশন নেই নাকি? এত বড় একটা চান্স মিস হওয়ার পরেও কিভাবে এত নির্লিপ্ত সে? বিষয়টা এক মুহূর্তের জন্য ভাবনায় ফেলল কোচ জর্জিওকেও। পরক্ষণেই বলে উঠল, আজ হঠাৎ কী হয়েছিল তোমার বলো তো? সেটা তো আমি নিজেও জানতে চাই। মানে? কোচের প্রশ্নের বিপরীতে ইয়াশ শর্ট করে জিজ্ঞেস করল, আজ ব্যাক টেজে কে কে এসেছিল কোচ? আইটি টিমের কয়েকজন। কেন বলো তো? প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেল ইয়াশ। উল্টো করে বলল, কোনোভাবে কি তাদের নামগুলো জানতে পারবো কোচ? অফকোর্স। বলেই ফিরে আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন তিনি। একটু পরে কম্পিউটার ঘেঁটে কয়েকটা নামও বের করে দিলেন ইয়াশকে। তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি দিয়ে নামগুলো পরখ করল ইয়াশ। স্বগতি উক্তি করে আওড়ালো,
লিউ, ন্যাসো, মাইক, জ্যাকব। জ্যাকব নামটা বেশ সময় নিয়ে উচ্চারণ করল ইয়াশ। পর মুহূর্তেই কোচকে উদ্দেশ্য করে গর্জে উঠল সে, হোয়াট দ্য ফাক! সশব্দে একটা পাঞ্চ বসিয়ে দিল কাঠের আবরণে মোড়ানো টেবিলটার ওপর। অতর্কিত মোষ্ঠাঘাতে ভেঙে চৌচির হয়ে গেল কোচ জর্জিওর এক্সিকিউটিভ টেবিল। ঘটনার আকস্মিকতায় কোচ একটু বিহ্বলিত হলে তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ইয়াশ। গ্রীবা নামিয়ে ঝুঁকল সে সম্মুখে। তৎক্ষণাৎ বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো কোচের জোরালো সতর্কবাণী, কন্ট্রোল ইয়োরসেলফ ইয়াস, আই অ্যাম ইয়োর এক্সপেক্টেবল টিচার। কোচের কথায় এক বিন্দু পরোয়া করল না ইয়াস, উল্টো ক্রোধের উষ্মা দেখিয়ে বলল, জ্যাকব, ওই পাগলটাকে সিস্টেমের কাছে কেন রাখা হয়েছে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, জ্যাকব এই কলেজেরই স্টুডেন্ট এবং সে গভর্নরের ছেলে। কর্তৃপক্ষ নিশ্চয়ই না জেনে বুঝে তাকে দায়িত্ব দেয়নি। ইজ ইট ফেয়ার কোচ? মানে আইটি ম্যানেজমেন্ট এটা কিভাবে অ্যালাউ করলো? পাশ থেকে অবিশ্বাস্য গলায় প্রশ্ন ছুড়ল নিকো। বিপরীতে থমথমে গলায় জবাব দিলেন কোচ জর্জিও, সে গভর্নরের ছেলে। এটাই কি তার জন্য যথেষ্ট নয়? ফাক অফ! শরীরে রক্ত তকবক করতে লাগলো ইয়াসের। মাথায় খুন চেপে বসল তার। কোচের দায় সারা প্রত্যুত্তরের বিপরীতে বেঁকে উঠে বলল, আপনার মনে হয় ও নিজের স্বাভাবিক সেন্সে থাকে কখনো? হি ইজ আ ফাকিং ইউথ এডিক্টেড। বি কুল ব্রো, ওয়াচ ইয়োর ল্যাঙ্গুয়েজ। কোচের সামনে কী সব বলছিস? নিকো এগিয়ে এসে প্রতিহত করল ইয়াসকে। নয়তো যেভাবে হুঙ্কার ছুঁড়েছিল আর একটু হেলদোল হলে কোচকেই না ঘুষি মেরে বসত। এবার আর বাক্য ব্যয় করল না ইয়াস। নিজেকে সংবরণ করে সরে এলো কোচের সামনে থেকে। চুলের ভাঁজে নিঃশব্দে আঙুল বুলিয়ে তাকালো এদিক ওদিক। প্র্যাকটিস রুমের এক কোণে কতগুলো হকি স্টিক জড়ো করে রাখা আছে। এগিয়ে গিয়ে সেখান থেকেই তুলে নিল কয়েকটা। তারপর আর কোনো কথা নয়, হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। যাওয়ার আগে নিকোকে উদ্দেশ্য করে বলল, হসপিটালে জ্যাকবের নামে একটা কেবিন বুক করে রাখিস, শীঘ্রই কাজে লাগবে। রাতে শহরের বুক ছিঁড়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে অটোস্ট্রাডা A1 মহাসড়ক। মিলান থেকে সরাসরি রোমের সংযোগস্থল বলে এখানে সব সময় থাকে গাড়ির জোয়ার। রাস্তার দুপাশে শয়ে শয়ে বিলবোর্ড আর পোস্টারের রঙিন আলোয় ঝলমল করছে মসৃণ রূপরাঙা সড়ক। শহরের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক হওয়ায় এই রাস্তায় ঘণ্টায় গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে 30 কিলোমিটার। অথচ সেই গতিবেগের বেমালুম তোয়াক্কা না করে আশেপাশে সব গাড়িকে টেক্কা দিয়ে তীরের বেগে ছুটে চলেছে একটা ছাদ খোলা বিলাসবহুল ল্যাম্বরগিনি। বাতাস কেটে কেটে এগিয়ে যাওয়া ঝকঝকে কালো গাড়িটার গতিবেগ দেখে আজব হয়ে আছে পুরো শহর। ব্যস্ত সড়কে এতটা দক্ষ কার ড্রাইভিং কোনো প্রফেশনাল গেইমার ছাড়া সম্ভব নয়। অথচ গাড়িটাকে সিসিটিভি ক্যামেরায় পরখ করতে থাকা শহরের চিফ ভালো করেই জানেন ভিতরে কে বসে আছে। সেই কোনো গেইমার নন, বরং প্রোগ্রেমার। কালো ল্যাম্বরগিনির এহেন উদ্ভ্রান্ত গতিবেগ দৃষ্টি এড়ায়নি রাস্তায় ডিউটিরত পুলিশের। তবে তাদের জরিমানা টিকিট প্রদানে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে উপরমহল। কারণ গাড়ির মধ্যে অন্য কেউ নয়, বসে আছে স্বয়ং ইয়াশ ইউহান, তুষার জাওয়াদের একমাত্র ছেলে, ইয়ং মাস্টার অব প্যারালাল গ্রুপ অব ইন্ডাস্ট্রি। প্রথমে পা দিয়ে গাড়ির দরজা ঠেলে হাতের সাহায্যে মাথার হুডিটা টেনে দিল সে। তারপর শুকনো পাতার গায়ে কাপড় তুলে সোজা হেঁটে গেল ঝোপঝাড়ের মাঝে অসাড় হয়ে পড়ে থাকা সাদা টয়োটার দিকে। টার্গেট অবশ্য গাড়ি নয়, গাড়ির মালিক। সহসা গাড়ির মধ্যে থেকে কলার ধরে টেনে হিঁচড়ে বের করে আনলো একজনকে। রাস্তার অদূরে টিমটিমিয়ে জ্বলতে থাকা ক্ষীণ আলোয় গাড়ির মালিকের মুখটা দেখা মাত্রই চোয়াল শক্ত হয়ে গেল তার। অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, জ্যাকব। জ্যাকব তখনও হাওয়ার মতো দুলছে, পায়ে প্রচণ্ড জোরে চোট পেয়েছে, তারপর নেশাগ্রস্ত। কলার ধরেও দাঁড় করিয়ে রাখা সম্ভব হচ্ছে না ছেলেটাকে, যার দরুন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওকে অদূরে ছুঁড়ে ফেলল ইয়াস।
হঠাৎ বড় সড়ো ধাক্কায় কিছুটা সতর্ক হয়ে উঠল এবার জ্যাকব। পিছনে ঘুরে ভ্রু বাঁকিয়ে বলল, ইটস নাস্টি জার্ক। আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলে তুমি? কোনো প্রকার জবাব ছাড়াই নির্বিকারে সিগারেট ধরালো ইয়াস। চলে ওঠা লাইটারের এক টুকরো দীপ্ত শিখায় আগুনের মতোই দাও দাও করে উঠল তার তীক্ষ্ণ ফলার মতো চোখ, যা দেখে শুকনো ঢোক গিলল জ্যাকব। গলায় জোর খাদে নামিয়ে কম্পমান স্বরে আওড়ালো, ইয়াস, হেয়ার আই অ্যাম। ছোট্ট একটা বাক্য, অথচ জ্যাকবের সমগ্র শরীর বরফের মতো জমে গেল। ফ্যাকাশে হয়ে গেল মুখ, ভীতগ্রস্ত হয়ে পড়ল। হঠাৎ আমার সঙ্গে কি দরকার তোমার? আমি তো কিছু করিনি। তার ছেলের স্বরে হাসল ইয়াস। হাতে থাকা হকি স্টিকটা দেখিয়ে ঠোঁট বাঁকিয়ে রহস্য জড়ানো গলায় জবাব দিল, এটা দেখেছ? গাড়িতেও আরও কয়েকটা আছে। সবগুলো তোমার শরীরে ভাঙবো আজ। আপাতত এটাই প্ল্যান। আর ইউ ক্রেজি? নো, আই এম নট। তাহলে আমাকে কেন মারতে চাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার কেরিয়ার, স্বপ্ন সব কিছু ভেঙে তছনছ করে দিয়ে এখন ইনোসেন্ট সাজছে সুর। ইয়াসের গর্জনে দাপটে রক্তশূন্য হয়ে উঠল জ্যাকবের মুখ। সে ভালো করেই চেনে এই ধীরভাষী ছেলেটাকে। সবার সামনে ভাবাবেগহীন নির্লিপ্ত হলেও আড়ালে ও একটা মনস্টার। তাই তো ক্যাম্পাসে একসঙ্গে 4টে বছর কাটালেও কখনো জেসে পড়ে লাগতে চায়নি জ্যাকব। অথচ গ্র্যাজুয়েশনের অন্তিম লগ্নে এসে সেই মনস্টারের বাঘ থাবার মুখেই পড়তে হলো ওকে। সহসা ভয়ে ততস্থ হয়ে গেল বান্দা। জরাজীর্ণ স্বরে আওড়ালো, আমি কিছু করিনি। বিলিভ মি ইয়াস, আমি জানতাম না এটা তোমার পুরো কেরিয়ার নষ্ট করে দেবে। আমি তো শুধু ওর জন্য। বাক্য সম্পূর্ণ না করে অকস্মাৎ মাঝপথে থেমে গেল জ্যাকব, যা দেখে কপাল গোছালো ইয়াস। দাঁতে দাঁত পিষে প্রশ্ন ছুড়ল, কার জন্য? না না মানে কেউ না। কথা বলতে গিয়ে অস্বাভাবিকভাবেই তোতলাচ্ছে জ্যাকব। এবারে আর রাগটাকে সামলে রাখতে পারল না ইয়াস। ক্রোধান্য হয়ে একের পর এক হকি স্টিকের আঘাতে ধরাশায়ী করে ফেলল জ্যাকবকে। মাটি থেকে উঠে দাঁড়ানোর সুযোগ পেল না বান্দা। তার আগে শক্ত পদাঘাতে ওর ঘাড়টাকে চেপে ধরল ইয়াস। হোয়াইট নিকার্সে শক্ত পদতলে ওর মাথাটাকে পিষে দিয়ে বলল, বল, কে বলেছে এসব? কার জন্য আমার সিস্টেমে বাঘ ঢুকিয়েছিস তুই? ইয়াসের পায়ের নিচে পিষ্ট হয়ে যেতে যেতে আবারও অস্থির হয়ে বলে উঠল জ্যাকব, আমি তো তোমার শত্রু নই ইয়াস। আমার বোন রোজ তোমাকে ভীষণ পছন্দ করে, আমিও তাই। ইভেন ইফ ইউ ওয়ান্ট উই কুড বি গুড ফ্রেন্ডস। এবার আর জবাব দিল না ইয়াস। হাতে থাকা হকি স্টিক দিয়ে আবারও শুরু করলো বেধারক মারা। ব্যথায় চিৎকার করে বারবার শুধু লাফিয়ে উঠছে জ্যাকব। মারতে মারতে এক পর্যায়ে ভেঙে গেল হকি স্টিক। হাত পা ভেঙে অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে জ্যাকব। সমগ্র শরীর তার রক্ত ঘামে ভিজে একাকার। তবুও থামল না ইয়াস। হকি স্টিকের ভাঙা অংশটুকু ওর মুখটাকে চোখের সামনে তুলে দিয়ে শীতল গলায় বলল, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। হয় ওর নামটা বল, নয়তো এই ভাঙা হকি স্টিক সোজা তোর মুখে চালান করব আমি। মাত্রাধিক ভয়ে সড়ো হয়ে গেল জ্যাকব। এদিক ওদিক তাকিয়ে পালানোর পায়তারা করল, কিন্তু শরীর নাড়িয়ে ওঠার সাধ্য নেই। অগত্যা জীবন বাঁচাতে মুখ খুলতেই হলো তাকে। রক্তাক্ত ঠোঁট নাড়িয়ে বিপন্ন গলায় জবাব দিল, প্রিসিলা, সব কিছু ওরই প্ল্যান। কথা ছিল প্ল্যান সাকসেসফুল হলে ও আমার সঙ্গে ডেটে যাবে। এক মুহূর্তের জন্য নিজ কানকে বিশ্বাস করতে পারল না ইয়াস। ফলস্বরূপ প্রশ্নের পুনরাবৃত্তি ঘটল আবারও, কোন প্রিসিলা? প্রিসিলা জাওয়াদ তো তোমার বোন।